স্বাগতম সপ্তম শ্রেণীর আমার ছোট ভাই বোনেরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের হচ্ছে এটা লাইভ ক্লাস অনেকদিন পর। ওকে, সবাই একটু যুক্ত হয়ে যাও। আমি দেখি তোমাদের এখানে সামনে হচ্ছে ল্যাপটপটা রাখছি। আজকে হচ্ছে আমরা পড়াবো বিজ্ঞান বইয়ে তোমাদের দশম অধ্যায় বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা। তোমরা নিশ্চয়ই আমার অন্য চ্যানেলের এই ক্লাসটা মানে এই চ্যাপ্টারটা তোমার ডেমো ক্লাস পেয়ে গেছো, রাইট? তো আজকে হচ্ছে আমাদের সরাসরি একদম লাইভ ক্লাস হবে। তোমরা কে কোথা থেকে যুক্ত হচ্ছ তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমি সামনে ল্যাপটপ রাখছি। আরেকটা কথা হচ্ছে, যেহেতু আমার কাছে বই নেই সেক্ষেত্রে আমি ল্যাপটপ থেকে মানে অর্থাৎ আমি ল্যাপটপ দেখে হচ্ছে পিডিএফ টা পড়ার চেষ্টা করব। আর তোমরা কি করবা, আমার সাথে সাথে তোমাদের যে বোর্ড বই বিজ্ঞান বইটা আছে সেটা খুলে আমার সাথে পড়ার চেষ্টা করবা। যেহেতু বইয়ের সাথে আমরা দিন শেষে বইটা পড়তে হবে, সেই জন্য আমি প্রত্যেকটা লাইন তোমাদেরকে ধরে ধরে বোঝাবো, ঠিক আছে? আমি দেখি আমার তোমরা যারা জয়েন হবা আমার ভয়েস আমার বুট গুলা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাবে, ঠিক আছে? একটু দেখি। আচ্ছা, ভয়েসটা ঠিক আছে। ঠিক আছে, আমরা পড়া শুরু করছি। ঠিক আছে, আমরা পড়াটা শুরু করে দিই। ঠিক আছে। আচ্ছা, পিরিয়ডটা শুরু হওয়ার আগে পিডিএফটা শুরু হোক, ততক্ষণ আমরা দেখি যারা হচ্ছে খুব অল্প সময়েই এই চ্যাপ্টারটা দ্রুত রিভিশন করতে চাও বা এক পলকে তুমি এই চ্যাপ্টারটা শেষ করতে চাও, তার জন্য কি কি দেখতে হবে দেখো। এই চ্যাপ্টারটার মূল টপিক হচ্ছে ছয়টা। সেগুলো কি কি দেখো: আধান ও চার্জের ধর্ম, লিখে নিতে পারো। তারপর হচ্ছে পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী, স্থির বিদ্যুৎ, চলবিদ্যুৎ মানে স্থির বিদ্যুৎ থেকে চলবিদ্যুৎ, তারপর হচ্ছে সরল বর্তনী এবং বিদ্যুতের ব্যবহার, তারপর হচ্ছে চুম্বকের ধর্ম, চৌম্বক ও অচুম্বক এই ধর্মগুলা, এবং সর্বশেষ সেটা হচ্ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। এই টপিক গুলা তুমি যদি কারা লিখে নিতে পারো, তুমি এখানেই একদম এখানে শেষ করতে পারবে। ঠিক আছে, বই থেকে খুঁজে খুঁজে এগুলো যদি তুমি নিজেই সেলফ স্টাডি করতে পারো তাহলে তুমি এখানে নিজেই শেষ করতে পারবো। আর যারা আছো এভারেজ স্টুডেন্ট, হ্যাঁ, বাইরের ক্লাসে দেখতে হবে প্রত্যেকটা প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দে কি বোঝাচ্ছে কি জিনিস হচ্ছে সেটা। ঠিক আছে, অনেকে প্রশ্ন করতে পারে ভাই আপনি তো 9-10 এ স্লাইড আকারে পড়ান, আমাদের কেন পড়ান না? দেখো তাদের অনেকগুলো টপিক আছে বোঝানোর ক্ষেত্রে। তুমি যেহেতু এখন ছোট মানুষ, ছোট মানুষ বলতে কি বুঝছো, তুমি এখন যেহেতু ক্লাস 7 এ পড়তেছো, এখনো অনেক ছোট ক্লাসে আর একটু বড় ক্লাসে আসো, সেক্ষেত্রে আমি স্লাইড আকারে পড়ালেও তোমরা বুঝতে পারবা, যেহেতু এখানে প্রত্যেকটা লাইন তোমাকে কিন্তু বুঝাতে হবে। ঠিক আছে, আমরা আর একটা মিনিট ওয়েট করবো তোমাদের সবার জন্য। আর একটা মিনিট সবার জন্য একটু ওয়েট করি। আর একটা মিনিট সবার জন্য ওয়েট করবো। একটা মিনিট সবার জন্য ওয়েট করবো। ঠিক আছে, সবার একটা জন্য। আমার বইয়ের মধ্যে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সবাই একটু জানাবা, ঠিক আছে? ঠিক আছে, চলো আমরা শুরু করছি তাহলে। আমাদের যে একটু দাও, ভয়েসটা ঠিক মতো আছে কিনা একটু দেখতে হবে, বারবার দেখতে হচ্ছে। আচ্ছা, ভিডিও কি আটকে যাচ্ছে কিনা? ভিডিও কি আটকে যাচ্ছে? আচ্ছা, আমরা শুরু করছি দেখো। আমাদের প্রথম বইয়ে যেটা দেওয়া সেটা হচ্ছে আমরা জানি ইলেকট্রনের আধান বা চার্জ আছে। এই যে দেখো শুরুতে কিন্তু আমাদেরকে ইলেকট্রন দেওয়া আছে, এই লাইনটা আমরা কিছুক্ষণ পরে একদম বুঝতে পারবো। ইলেকট্রনের প্রবাহকে আমরা বিদ্যুৎ বলে থাকি। তাহলে ইলেকট্রনের প্রবাহকে আমরা কি বলে থাকি বলো? বিদ্যুৎ বলে থাকি। তাহলে দেখো আমরা এখানে পার্ট লিখবো, যদিও বা পার্ট, ঠিক আছে, পার্ট লেখার চেষ্টা করবো। তাহলে বিদ্যুৎ কাকে বলে? ইলেকট্রনের প্রবাহকে। ইলেকট্রনের প্রবাহ। এখন এই যে ইলেকট্রন, ইলেকট্রন আমি এইভাবে লিখতেছি ইলেকট্রনের প্রবাহ। প্রবাহ মানে কি? ফ্লো। প্রবাহ মানে কি? ফ্লো। এখন ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে। এই যে যাওয়ার যে একটা ফ্লো বা একটা আহ প্রবাহ, এটাকে বলতেছে বিদ্যুৎ। এটাকে বলতেছে কি বলতে? এটাকে বলতেছে বিদ্যুৎ। এটা কিন্তু তোমাদের জন্য ক নাম্বারের জন্য আসতে পারে,
এবং এমসিকিউ তো কিন্তু দিতে পারে, রাইট? তো আমরা পরে পাঠ্য পড়ার চেষ্টা করি। বিদ্যুৎ আমাদের বাড়ি, স্কুল বা অফিসকে আলোকিত করছে। চালাচ্ছে ফ্যান, রেডিও, টেলিভিশন, ইস্ত্রি। তারপর সরাসরি পার্ট ওয়ানে চলে যাব। পার্ট ওয়ানে চলে যাবো, ইয়েস। পার্ট ওয়ানটা হচ্ছে আধান বা চার্জের পাবো। তোমার বিদ্যুৎটা বুঝতে পেরেছো কিনা? আমরা কি লিখবো? আধান বা চার্জের উৎপত্তি, সরি, আদান বা চার্জের উৎপত্তি। উৎপত্তি মানে কি? উৎপত্তি মানে হলো কোথা থেকে আসলে শুরু হয়। উৎপত্তি মানে কি? কোথা থেকে আসলে শুরু হয়। একটু দেখি আমি। হ্যাঁ, কোথা থেকে সংযুক্ত হচ্ছে একটু সবাইকে জানাও তো আমাকে। একটু সংযুক্ত হচ্ছে। ওকে, আমরা শুরু করছি। তো আমরা জানি পদার্থ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। পদার্থ কি বলতো? ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত পদার্থটা, যার নাম পরমাণু। যার নাম কি বলতো? পরমাণু। তাহলে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত, সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলিকে বলা হয় পরমাণু। সেই পরমাণুর মধ্যেই যে পরমাণুর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র যে কণাগুলো আছে সেগুলো কি কি বলা হচ্ছে দেখো। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে কিন্তু পরমাণু গঠিত। তাহলে আমরা একটা পদার্থের মধ্যে, তাহলে দেখো পদার্থ, হ্যাঁ, পদার্থ হচ্ছে কি? ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে কি বলা হয়? পরমাণু বলা হয়। কি বলা হচ্ছে? এইগুলোকে বলা হচ্ছে পরমাণু। Just দেখো, এদেরকে বলা হচ্ছে পরমাণু। ঠিক আছে, এদেরকে বলা হয় পরমাণু। এখন পরমাণু হচ্ছে তিনটি কণিকা। পরমাণু হচ্ছে তিনটা কণিকা। এই পরমাণু হচ্ছে তিনটা কণিকা, যদিও তোমাদের লেখা নাই, এগুলোকে লিখে নিবা। তিনটি কণিকা, তিনটি হচ্ছে কণিকা। সেই তিনটি কণিকার নাম কি কি? সেই তিনটি কণিকার নামগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন। আচ্ছা, তোমাদের চিহ্নগুলো দেখাই। তোমাদের তো ইলেকট্রন নামগুলো আছে, দেওয়া আছে, তাই না? তো ইলেকট্রন, ইলেকট্রন, তারপর হচ্ছে প্রোটন এবং হচ্ছে নিউট্রন। তাহলে আমরা আবার একটু সামারাইজ করি। সেটা হচ্ছে কি, এই পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে কিন্তু গঠিত। তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে পরমাণু। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় পরমাণু। এখন এই পরমাণু হচ্ছে তিনটি কণিকা দ্বারা, মানে কণিকা দ্বারা হচ্ছে গঠিত। তাদের নাম কি কি? একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটুকু বুঝছো কিনা বলতো? এটুকু আমরা এখনো বইয়ের বাইরে যাই নাই। এখনো বুঝছো কিনা বলো তো? বলো, তোমরা বুঝছো কিনা এখনো? বলো, বুঝছো কিনা এটুকু? জাস্ট একটু চেক আউট করতে হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে কি বলা হচ্ছে? ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণ করে এবং পরমাণু কেন্দ্রটাকে নিউক্লিয়াস, যা প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত। এখন আসো, যেহেতু পরমাণুটার কথা বলছে, পরমাণুটা আসলে, আমরা পরমাণু চিত্রটা একটু দেখার চেষ্টা করি। যে কোনো একটা পরমাণু নিলাম, ধরো যে কোনো একটা পরমাণু নিলাম। তো আমরা কি হিলিয়াম নিলাম, বা অক্সিজেন নিতে পারি। আমরা অক্সিজেন নিতে পারি, যেহেতু অক্সিজেন হচ্ছে 8, এখানে 2টা আছে, 6টা। ঠিক আছে, 8টা। এই যে এটা যেটা আছে না, এই যে এটা, এটাকে বলা হয় নিউক্লিয়াস। কি বলা হচ্ছে? এটা আমরা অক্সিজেন নিলাম, এটা হচ্ছে অক্সিজেন। হ্যাঁ, এটা হচ্ছে অক্সিজেন, ওনার একটা মডেল। এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। আমার নিউক্লিয়াস করে থাকে, পুরোটা হচ্ছে পরমাণু। এর পরমাণু মডেল। দেখো, এই পুরোটা হচ্ছে অক্সিজেনের পরমাণু একটা মডেল। এই ভিতরে যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস। এখন আমাকে একটু বলবা তো, নিউক্লিয়াসের ভেতরে কি থাকে বা কারা থাকে? নিউক্লিয়াসের ভেতরে কি বা কারা থাকে? তো আমরা জেনে আসছি নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন প্লাস
নিউট্রন, ঠিক কিনা? প্রোটন প্লাস নিউট্রন থাকে হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে। আর এই যে বাইরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইলেকট্রন, এগুলো হচ্ছে ইলেকট্রন, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে ইলেকট্রন। তার মানে এগুলো হচ্ছে বহি কক্ষপথ, আর ভেতরটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসে কি থাকে বলতো, প্রোটন এবং নিউট্রন থাকে। পরমাণুর ভর কিন্তু প্রোটনের মানে নিউক্লিয়াসের মধ্যেই কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? এই সম্পূর্ণ পরমাণুর ভর কিন্তু নিউক্লিয়াসের মধ্যেই পাওয়া যায়, ঠিক আছে? আর তোমাদের প্রশ্ন আসতে পারে যে এন পাওয়ার জিরো কেন দিচ্ছেন, সেটা হচ্ছে নিউট্রনের চার্জ কিন্তু শূন্য, সেইটা বোঝাতে আমরা কিন্তু এন পাওয়ার জিরো দিয়েছি। তো পজিটিভ প্রোটনের পাওয়ার, প্রোটনের উপরে কিন্তু প্লাস দিয়েছি, কারণ প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ মানে ধনাত্মক। তাহলে ইলেকট্রনের চিহ্ন উপরে একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে এটা চিহ্ন কেন দেওয়া হয়েছে? এটা চিহ্ন দেওয়া হয়েছে কারণ ইলেকট্রনের চার্জ হচ্ছে কি বলতো, ঋণাত্মক। তুমি কনসেপ্টটা বুঝতে পারছো কিনা ছোট ভাই বোনরা? খুব আস্তে আস্তে যাব, ঠিক আছে? খুব আস্তে আস্তে যাব। বুঝতে পারছো কিনা আমাকে জানাও তো। তোমরা বুঝতে পারছো? তোমাদের কমেন্ট গুলো পড়তেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে ওকে, ফাইন ফাইন। ওকে, এটা বুঝছি কিনা, তো আমরা বই আবার আবার আমরা বইতে ব্যাক চলে যাই। আচ্ছা, কিন্তু মজার ব্যাপার হলো পরমাণু নিজে কিন্তু আধান নিরপেক্ষ। কি বলতো, পরমাণু নিজেই কিন্তু আধান নিরপেক্ষ। কেন বলো? দেখো, যেহেতু আমার নিউটনের চার্জ নাই, খেয়াল করো, যেহেতু আমার নিউটন, যেহেতু যেহেতু দেখো আমার নিউটন কি নাই বলতো, চার্জ নাই, সেই ক্ষেত্রে আমি এই যে নিউক্লিয়াসের ভরটা আমি প্রোটন প্লাস ধরতেছি, মানে প্রোটনের ভর ধরতেছি, প্রোটনের যা ভর নিউক্লিয়াসের তাই ভর। হ্যাঁ, প্রোটনের যা ভর নিউটনের তাই ভর। তাহলে বাইরে কি আছে, ইলেকট্রন আছে, ভেতর আছে প্রোটন। যেহেতু পজিটিভ এবং নেগেটিভ এরা একে অপরকে কি করতেছে, আকর্ষণ তো করতেছে। এই আকর্ষণ করার পর এদের মধ্যে আদানটা কি হচ্ছে বলতে, নিরপেক্ষ হচ্ছে। যদি বিকর্ষণ হতো তাহলে ভিন্নধর্মী হতো, তাই না? Yes. তাহলে পরমাণু ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই নয়। পরমাণুতে কোনো মোট চার্জ থাকে না। এর কারণ কি? কারণ হলো একটি পরমাণুতে যে কটি প্রোটন থাকে তার বহিঃশক্তি স্তরে কিন্তু ততটি ইলেকট্রন থাকে। কি বোঝাচ্ছে? যে ভিতরে মানে বাইরের শেলে যতগুলো ইলেকট্রন থাকবে, মানে বাইরের শেলে যতগুলো ইলেকট্রন থাকবে, ভিতরেও ঠিক সেই পরিমাণ প্রোটন থাকবে। বা যে পরিমাণ প্রোটন নিউক্লিয়াসের মধ্যে আছে সেই পরিমাণ প্রোটন বহিঃশক্তি স্তরেও কিন্তু আছে। বহিঃশক্তি স্তর মানে কি বুঝাচ্ছি? এই আমাদের যে শেলটা আছে না, শেল বলা হয়, সেই শেল আছে আর কি। আচ্ছা, সে কটি ইলেকট্রন থাকে যার ফলে পরমাণু চার্জ বা হয়। কিন্তু যখন যখন দুটি পদার্থকে ঘর্ষণ করা হয় পদার্থ ইলেকট্রনের একটি পদার্থে চলে যেতে থাকে। এদের মধ্যে দেখো আদান প্রদান হবে, ঘর্ষণটা হচ্ছে আদান প্রদান। এখন এগুলো একটু ভিন্ন কথা, সেটা হচ্ছে মনে করো আমার এই মনে করো আমার কাছে 10 টাকা আছে, আমার কাছে 10 টাকা আছে, আমি আহ অন্যের কাছ থেকে আরো টাকা নিতে চাচ্ছি, আমি পেয়েছি, তাহলে সেটা কি বেশি হবে না? আচ্ছা, আমার কাছে তো 10 টাকা আছে, আমি সেখান থেকে 2 টাকা খরচ করেছি, তো কম হয়ে গেল না? এদিকে এইটা বোঝাতে ইলেকট্রনের আধিক্য দেখা দিতে পারে, এটাই বোঝাচ্ছে আর কি। দেখা যাক একটি কাচের বোতলকে এক টুকরো সিল্কে কাপড় ঘর্ষণ করা হলো। বোতল বলছে না, একটা কাচের বোতল ধরো, একটা কাচের বোতল, একটা কাচের বোতল আমরা ধরলাম। তাহলে এটা সিল্কে কাপড় বলেছে, ধরো একটা সিল্কে কাপড়, একটা সিল্কের কাপড়, এটা একটু লিখে দিই, একটু লিখে দিই কি বলেছে। Wait, তাহলে একটা কাচের বোতল, প্রত্যেকটা সময় লাগুক, আমার দেরি হোক, ঠিক আছে, একটা কাচের বোতল, হ্যাঁ, একটা সিল্কের কাপড়, বিদ্যুৎ অনেক ডিস্টার্ব করতেছে, সিল্কের কাপড় দেখা যাচ্ছে কিনা? তাহলে কি বলেছে, এতে দেখা যাবে সিল্কের কাপড় কাছ থেকে ইলেকট্রন আকর্ষণ করে। কি বলছে? সিল্কের কাপড়, সিল্কের কাপড় কাছ থেকে ইলেকট্রন আকর্ষণ করে। এই যে সিল্কের কাপড় ইলেকট্রনকে কি করবে, ইলেকট্রনকে সে কাছে টানার চেষ্টা করবে, মানে আকর্ষণ করতে চাচ্ছে, সেটাই বোঝাচ্ছে। তাহলে যেহেতু ইলেকট্রন, খেয়াল করো, যেহেতু ইলেকট্রন ঋণাত্মক, যেহেতু ইলেকট্রন ঋণাত্মক, তাহলে সিল্কের মধ্যে কি আছে বলতো? সিল্কের মধ্যে পজিটিভ কোন একটা চার্জ আছে কিনা বলতো? পজিটিভ কোনো চার্জ আছে কিনা সেটাই বোঝাচ্ছে।
আচ্ছা, এতে বোতলটি ধনাত্মক আধানযুক্ত এবং সিল্কের কাপড়টি ঋণাত্মক আধানযুক্ত। সরি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এতে বোতলটি ধনাত্মক আধানযুক্ত এবং সিল্কের কাপড়টি ঋণাত্মক আধানযুক্ত হয়েছে। আচ্ছা, বুঝা যাচ্ছে? ওকে, বুঝতে পারছে কিনা? আচ্ছা দেখো, যখন এই সিল্কের কাপড়টা আমার বোতল থেকে ইলেকট্রনকে কি করে ফেলবে, ইলেকট্রনকে কাছে নিয়ে ফেলবে, আকর্ষণ করে নিয়ে ফেলবে, তখন এই বোতলের মধ্যে কি থেকে যাবে? আর পজিটিভ চার্জ কিনা? আমার পজিটিভ চার্জ থেকে যাবে। তাহলে যেহেতু এই সিল্কের কাপড় থেকে আমার ধনাত্মক চলে আসছে, তো এটা কি হবে, কি থেকে যাবে? ঋণাত্মক চার্জে থেকে যাবে। বুঝছি? তোমরা যারা আছো বুঝছো কিনা বলো তো, বুঝছো কিনা? আচ্ছা, ওকে ফাইন। তাহলে একটা ব্যাপার এখানে স্পষ্ট যে ঘর্ষণের ফলে নতুন কোনো আধানের সৃষ্টি হয় না, বরং পদার্থের মধ্যে বিদ্যমান ইলেকট্রন এক থেকে অন্যের পদার্থে চলে যায়। কি যায় বলতো? চলে যায়। আচ্ছা, এবার আমরা ধর্ম পড়ার চেষ্টা করবো। ধর্মটা একটা আমাদের কি দেওয়া আছে বলতে, একটা উদাহরণ দেওয়া আছে, চলো সেটা আমরা পড়ার চেষ্টা করি। যে প্রয়োজনীয় উপকরণ দুটি চিরুনি ও পশমি কাপড়। পদ্ধতি: একটি ছোট প্লাস্টিকের চিরুনিকে সুতো দিয়ে বেঁধে একটি শুকনো কাঠির মাথায় ঝুলিয়ে দাও। আচ্ছা, দিয়ে মানে দেওয়া আছে তোমাদেরকে, জাস্ট পড়লে হবে তোমাদেরকে। একটি শুকনো কাঠের মাথায় ঝুলিয়ে দাও, এটি এমন ভাবে ঝুলাতে হবে যাতে আশেপাশে কোনো স্পর্শ না। আচ্ছা, এরকম আর কি, যদি একটা চিরুনি নাও, একটা চিরুনি নিলে আর কি, দুটো নিবা আর কি, দুইটা দুটো চিরুনি নিবা। তো এমন ভাবে ঝুলাবা আর কি, এমন ভাবে ঝুলাবা। তো এখন দেখো, আরেকটি শুকনো কাঠের মাথায় অন্য একটি প্লাস্টিকের চিরুনি ঝুলাও যাতে এটি মুক্তভাবে ঝুলতে পারে। আচ্ছা, তাহলে এখন সরি, উভয় চিরুনিকে কিছুক্ষণ পশমি কাপড় দ্বারা ঘষো। তার মানে দুটি চিরুনিকে কি করতে হবে বলতো? দুটি চিরুনিকে পশমি কাপড় দ্বারা হচ্ছে ঘষতে হবে। এখন চিরুনি দুটি কাছাকাছি আনো, কি লক্ষ্য করছো? চিরুনি দুটি পরস্পরকে বিকর্ষণ করছে। কি করছে বলতো? বিকর্ষণ করছে। এর পশমি কাপড় চিরুনির কাছে এনে দেখো, এই চিরুনিটি কাছে চলে আসবে। আচ্ছা, এখানে দুটি চিরুনি একই হলেও এখানে দুটো কিন্তু ভিন্ন বলা হচ্ছে, যার কারণে একটার মধ্যে ঘর্ষণ করবে আর একটার মধ্যে বিকর্ষণ করবে। বুঝতে পারছে কিনা বলো তো? বুঝতে পারছি? ওকে ফাইন, তাহলে চলো আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকে উদাহরণটা বোঝার চেষ্টা করবা, সেটা হচ্ছে পড়বা, সেটা হচ্ছে চার্জের ধর্মের প্রদর্শন। আর যদি বুঝতে যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা একটু আমাকে জানাবা কমেন্টে। আচ্ছা, আমরা একদম পাঠ সেটা হচ্ছে প্রবাহী। আচ্ছা দাঁড়াও, এখানে প্রবাহী কেটে থেকে গেল। হ্যাঁ, পার্ট 30। এখন আমরা পার্ট 30 যাবো। এটা আমার ছিল পার্ট 1 এবং 2 এর। এটা বুঝছি কিনা? ও, শেষ, একদম শেষ। ওকে, এখন আমরা পাঠ পড়বো চার্জের অস্তিত্ব। চার্জের অস্তিত্ব, এটা তো পাঠ আমাদের 30। কি বলছে? এই চার্জের অস্তিত্ব প্রমাণ করার জন্য আমাদের একটা উদাহরণ পড়তে হবে, সেটা হচ্ছে একটা প্লাস্টিকের চিরুনি ও কবরে কাগজ টুকরো নিতে হবে। পদ্ধতি কি দেখো, একটি কবরে কাগজের কিছু অংশ কেটে ছোট ছোট করে টুকরো করো, কাজের টুকরোগুলোকে টেবিলের উপরে চিরুনিকে পশম বা উলের কাপড় মানে দিয়ে ঘষলে দেখতে পারো। তাহলে ঘষলে আবার তাগুলো সামনে ধরো। আচ্ছা, স্বাভাবিকভাবে দুটো কাজ করতে বলছে, তোমরা এটা নিজেরাই করবা, তাতে বুঝতে পারবা। সেটা হচ্ছে কি, সাধারণত চিরুনি নিবা এবং শুধু কাগজের পেপার গুলোকে টুকরো করবা।
টুকরো করার পর সাধারণ যেভাবে চিরুনিটা আছে তাকে হচ্ছে কাছে নিয়ে যাবা, দেখবা আকর্ষণ বা বিকর্ষণ করছে কিনা। তারপর উল্ফের, হ্যাঁ উল্ফের কথা বলছে না, হ্যাঁ উল্ফের বা পশমের কাপড় দিয়ে হচ্ছে চিরুনিটাকে ঘষার চেষ্টা করবা, মানে এভাবে নড়াচড়া করবা আর কি। আমি দেখাতে এভাবে এভাবে করবা, মানে ঘষবা। ঘষার পর আবার সেই কাগজগুলোর সামনে সেই চিরুনিটাকে নিয়ে আকর্ষণ করছে নাকি? আকর্ষণ করছে। আচ্ছা, এখানে প্লাস্টিকের চিরুনি দেখো, এখানে প্লাস্টিকের চিরুনি ঘর্ষণের ফলে পশম বা উলের কাপড়ের পরমাণু থেকে ইলেকট্রন কি করেছে বলতো, গ্রহণ করেছে, ঋণাত্মক চার্জে পরিণত হয়েছে, ফলে সহজে কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে ফেলেছে। এটাই চার্জের অস্তিত্ব। আমরা বুঝতে পারছি কিনা যে চিরুনিতে চার্জ, যখন আমি কোন একটা বস্তুকে চার্জিত করব, অবশ্যই তার কাছে চার্জ জমা হবে। তখন আমি কোনো কিছু, যখন আহিত একটা বস্তুকে আমি আকর্ষণ করব, অবশ্যই কিন্তু তখন বুঝতে পারবো একটা চার্জের অস্তিত্ব আছে। এবার আসো আমরা দেখবো সেটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পার্ট। এখানে লিখি পরিবাহী, পরিবাহী, অপরিবাহী, right? Yes, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। এইটা 100% তোমরা হচ্ছে নিতে পারো, এটা হচ্ছে সিরিয়াস। ঠিক আছে, তোমরা বুঝতে পারতেছি কিনা আমাদের কথা, কথা কি বোঝা যাচ্ছে? ফোনে চার্জ কিন্তু খুব তেমনটাও নাই। আমরা দেখি আর কতটুকু আছে, না হলে এটা সেকেন্ড লেকচার নিয়ে আসতে হবে, দেখি আমরা কতটুকু নিতে পারি। ল্যাপটপে দেখতেছি ততটা চার্জ নাই, দেখি। দেখো পরিবার কি বলছে, ক্লাসে যদি এইভাবে যে আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে, যদি আমার বই নাই শীঘ্রই আমি বইটা কালেক্ট করব, দেখবো যে আমি বই থেকে পড়াবো, যাতে তোমার একটা ফিল হয় আমি একটা ক্লাস রুমে আছি, সামনে আমার টিচার আছে, তিনি হচ্ছে পড়াচ্ছেন, সেরকম যাতে একটা ফিল হয়, ঠিক আছে। ওকে, দেখো বই তো খুলতেছে তাই না। দেখো পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, আমি আসলে আসলে বুঝতে কিরকম আসলে, কিরকম আসলে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী কখনো শুনি নাই। দেখো ইলেকট্রন চলাচল করার জন্য, অর্থাৎ বিদ্যুৎ পাসিং হওয়ার জন্য কিন্তু কিছু আমরা যে তার ব্যবহার করি না, রাইট, সব তার তো ব্যবহার করতে পারি না। যেমন ওই যে ইয়ারফোনে কিছু তার আছে, রাইট, সেগুলো কিন্তু দেখতে সাধারণ, যেগুলো ইলেকট্রিসিটি আমরা যেগুলো ব্যবহার করি বাড়িতে, সেগুলোর মতন না, খুবই আরো নিম্নমানের। তাহলে বুঝতে পারছো সব তার দিয়ে কিন্তু কি হয় না বলতো, বিদ্যুৎ পরিবাহী হয় না, ঠিক। পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী গুলো আসলে ইলেকট্রিসিটি এরকম, ঠিক আছে। তাহলে একটু পড়ার চেষ্টা করি আমরা। পরিবাহী, অপরিবাহী এবং শব্দ দুটির সাথে পরিচিত। অর্থাৎ পরিবাহী মানে হচ্ছে কি, ওই যে আমরা পরিবহন পরিবহন, অর্থাৎ এটা দিয়ে আমি চলাচল করতে পারবো, আর এই গাড়িটা আমি চলাচল করতে পারবো না, এর মধ্যে। বাট পরিবাহী ক্ষেত্রে বোঝাতে হচ্ছে যে বিদ্যুৎটা এই বস্তু কি করবে, পরিবহন করে। ওকে, ক্লিয়ার করো। পরিবাহী পদার্থে ইলেকট্রন সমূহ এক পরমাণু থেকে অন্য পরমাণু সহজে চলাচল করতে পারে। পরিবাহী ক্ষেত্রে কি হয় বলতো, পরমাণু গুলা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে কি হতে পারে, চলাচল করতে পারে। যেমন দেখো, একটু মনে রাখবো উদাহরণগুলো, রৌপ্য, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। কার্বন অধাতু হলেও একটি রূপ কাঠায় কিন্তু গ্রাফাইট কিন্তু বিদ্যুৎ সুপরিবাহী। বারবার বলছি, এখান থেকে তোমার এমসিকিউ আসবে এবং কও তোমাকে দিতে পারে। তারপর দেখো, অপরিবাহী পদার্থের ক্ষেত্রে পরমাণু ইলেকট্রন সহজে চলাচল করতে পারে না, তবে অপরিবাহী পদার্থকে ঘষে আহিত করা যায়। যেহেতু খেয়াল করো আমার অপরিবাহী, অর্থাৎ দেখতেছি যে এটার মাধ্যমে পরমাণুগুলো চলাচল করতে পারবে না। যদি আমি বাই চান্স, যদি আমি এই অপরিবাহী পদার্থগুলোকে আমি যদি আহিত করতে পারি, আহিত মানে হচ্ছে চার্জে রূপান্তর করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে এই অপরিবাহী পদার্থগুলো কি হবে বলতো, পরিবাহীতে পরিণত হবে। ওকে, এবার দেখো নিম্ন তাপমাত্রায় অর্ধপরিবাহী পদার্থ অপরিবাহীর মতো আচরণ করবে যখন টেম্পারেচার নিচে রাখবে। খেয়াল করো, যখন এই যে টেম্পারেচার লো থাকবে, টেম্পারেচার লো, তখন কিন্তু কি হবে বলতো, তখন এই অর্ধপারে ওগুলা আমার কি ওগুলো অপরিবাহীর মতো কাজ করবে, অপরিবাহী। যখন তাপমাত্রা হচ্ছে হাই থাকবে, তখন হচ্ছে পরিবাহী। বুঝতে পারলাম, তখন কিন্তু কিভাবে বলতো, পরিবাহী, এটুকু বলছে। তারপর দেখো আমরা এটুকু বুঝছি কিনা বলতো তোমরা যারা আছো,
ক্লাস থেকে আজকে এতটুকু রাখবো? বলো, ক্লাস থেকে এতটুকু রাখবো আজকে, নাকি আহ আমাদের যে পঞ্চম পাঠটা আছে, পঞ্চম পাঠটা আছে পড়াবো কিনা? খেয়াল করো, স্থির বিদ্যুৎ হতে জলবিদ্যুৎ সৃষ্টি, স্থির বিদ্যুৎ হতে জলবিদ্যুৎ সৃষ্টি। দেখো, পূর্বের পরীক্ষার সাহায্যে আমরা দেখেছি প্লাস্টিকের চিরুনিকে উলের কাপড় দিয়ে, প্লাস্টিকের চিরুনিকে উলের কাপড় দিয়ে গছের কোজো কাগজগুলোকে সামনে রাখলে সেই টুকরোগুলোকে কি করে বলতো, আকর্ষণ করে। খেয়াল করো, এটা হচ্ছে প্লাস্টিকের একটা চিরুনি, ধরো, হম, প্লাস্টিকের একটা চিরুনি, প্লাস্টিক, প্লাস্টিক, প্লাস্টিকের চিরুনি। এই প্লাস্টিকের চিরুনিতে যদি আমি উলের একটা কাপড় দিয়ে কি করি, ঘষি, তাহলে এই টুকরো টুকরো কাগজগুলোকে সে কি করবে বলতো, আকর্ষণ করবে। সে কি করবে বলতো, আকর্ষণ করবে। এরপর হাত দিয়ে চিরুনিটি স্পর্শ করলে দেখা যাবে চিরুনিটি আর ছোট টাকরোগুলোকে আকর্ষণ করছে না। কেন করছে না? যখন আমি হাত স্পর্শ করা ছাড়া এই চিরুনিটাকে যখন উলের কাপড় দিয়ে ঘষেছি, একটা চার্জে পরিণত করে ফেলেছিলাম। চার্জ যদি পরিণত করে ফেলেছিলাম, এই চিরুনিটা যখন ছোট ছোট আহ, কাগজগুলোকে আকর্ষণ করছিল, তখন আমি যখন আবার টাচ করেছি আমার মাধ্যমে, সেই চার্জ গুলো কি হয়েছে বলতো, কি হয়েছে? বোঝা যায় যে চিরুনিতে উৎপন্ন স্থির বিদ্যুৎ নেই। এই স্থির বিদ্যুৎ কোথায় গেল? হাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ওই বিদ্যুৎ চিরুনি থেকে মাটিতে চলে, যাকে বললাম। আমার এই চিরুনিটার মধ্যে চার্জ মানে জমা ছিল, আমি টাচ করার সাথে সাথে এ এ থেকে টাচ মানে এ থেকে ইলেকট্রন পাসিং হয়ে আমার শরীর দিয়ে মাটিতে কিন্তু চলে যাবে। এটা কিন্তু স্বাভাবিক। এই জন্য মানুষ সহজে কিন্তু কি হয়, মারা যায়। কেন? তার বডি কিন্তু পরিবাহী। বুঝতে পারছো? এভাবে যে বিদ্যুৎ কোনো পরিবাহের মধ্য দিয়ে পরিবাহী থেকে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, সেটাকে আমরা বলি কি, জল বিদ্যুৎ। যদি স্থির হয়ে থাকে, যদি স্থির হয়ে থাকে, যদি একটা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে কি হয় বলতো, যদি ইলেকট্রন কি হয়, পাসিং হয়, এটাকে আমরা চলবিদ্যুৎ বলে থাকি। অর্থাৎ ইলেকট্রন গুলো চলাচল করতে পারতেছে। ঠিক আছে, ইলেকট্রন গুলো কি করতে পারতেছে, চলাচল করতে পারতেছে। আচ্ছা, বোর্ডের অবস্থা খুবই খারাপ। এখন আমরা দেখবো হচ্ছে পাঠ, পাঠ 6, পাঠ হচ্ছে 6, বর্তনী। কি বলছে? সরল বর্তনী এবং এর ব্যবহার। বর্তনী লিখি, বর্তনী দেখো, এক্ষেত্রে একটু জাস্ট খেয়াল করো। আমরা এটা একটা, আমরা জাস্ট একটা বর্তনী আঁকলাম। ঠিক আছে, বর্তনী হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী বর্তনী, একটা হচ্ছে সমান্তরাল বর্তনী। জানি না তোমাদের সামনে হয়তো আলোচনা করেছি কিনা, দেখতে হবে। খেয়াল করো, আমি জাস্ট সিম্পল একটু বর্তনীটা বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের ব্যাটারি। এটা আবার কি বলতো, এটা হচ্ছে আমাদের ব্যাটারি। ব্যাটারি কিন্তু আমি দুটি চিহ্ন দিয়েছি, বুঝতে পারছো? ব্যাটারি কিন্তু দুটো চিহ্ন দিয়েছি, সেটা হচ্ছে একটা বড় চিহ্ন আর একটা হচ্ছে ছোট চিহ্ন। এখন বড় চিহ্ন দিয়ে কি যাচ্ছে দেখো, বড় চিহ্ন দিয়ে যাচ্ছে বিদ্যুৎ, কারেন্ট যাবে। বড় চিহ্ন দিয়ে কি যাবে বলতো, কারেন্ট যাবে। অর্থাৎ কারেন্ট যাবে এদিকে, এদিকে, এইখান থেকে কারেন্ট যাবে এদিকে, পাশে হয়ে আসছে, ইলেকট্রন যাবে এদিক দিয়ে। ভালো করে বোঝার চেষ্টা করি, ইলেকট্রন হচ্ছে বিদ্যুতের উল্টো দিকে যায়। তোমাদের জিজ্ঞেস করতে পারে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যায়? ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে যায়। তাহলে আমার কারেন্ট কি করবে, কারেন্ট যাবে হচ্ছে বিদ্যুতের পজিটিভ সাইড থেকে নেগেটিভ দিকে। ঠিক আছে, দেখি এবার তোমাদের আমাদের এখানে আলোচনা করেছি কিনা। মানুষের চলার জন্য যেমন পথের প্রয়োজন হয়, বিদ্যুৎ প্রবাহের জন্য কিন্তু প্রয়োজন হয় নির্দিষ্ট একটা পথ।
বিদ্যুৎ প্রবাহ চলার আবদ্ধ পথকে বর্তনী বলা, এটা কিন্তু আসবে। অর্থাৎ বিদ্যুৎ চলার পথকে বর্তনী বলা হয়। বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত পর্যন্ত বিদ্যুৎ প্রবাহ সম্পন্ন হয়, যেটা বলেছিলাম। আমার বিদ্যুৎ অর্থাৎ আই কারেন্ট পজিটিভ সাইড থেকে, জাস্ট খেয়াল করো, এটা হচ্ছে আমার পজিটিভ সাইড, এটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ। তাহলে বিদ্যুৎ যাবে পজিটিভ থেকে নেগেটিভ, আর ইলেকট্রন যাবে, এই যে কারেন্ট যাবে পাওয়ারটি কি উঠবে, জলে উঠবে, এটি বলছে আর কি। তাহলে জলবিদ্যুতের ব্যবহার, এই যে জলবিদ্যুতের ব্যবহার, এটা তোমরা পরে ফেলবা, এই জলবিদ্যুতের ব্যবহার, জলবিদ্যুতের তোমরা নিজেরা পরে পারবা। চলো বিদ্যুতের ব্যবহার, ঠিক আছে, এটা নিজেরা পড়বে, সেটা হচ্ছে কি সেলফ স্টাডি। কেমন? সেলফ স্টাডি। মানে কি কি বলছে বৈদ্যুতিক বাল্বের কথা বলছে, টর্চ লাইটের কথা বলছে, হ্যাঁ, আর বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক ইস্ত্রি। এখন আসো আমরা চুম্বক কি দেখার চেষ্টা করবো। চুম্বক কি, আমরা খুবই ক্লাসের শেষে চলে আসছি। হ্যাঁ, ক্লাসের শেষে চলে আসছি, একদম পাঠে। চুম্বক কি আসলে, চুম্বক, এখন এখানে চলে আসছে আমরা, এই যে এখানে চলে আসছি। চুম্বক প্রচলিত আছে যে প্রাচীন গ্রিসের ম্যাগনেসিয়া নামে প্রদেশে ম্যাগনাস নামে একজন রাখাল বালক বাস করত। দিন মাঠে মাঠে মেষ চড়াতো, সন্ধ্যাবেলা বাড়ি ফিরতো। একদিন বাড়ি ফেরার সময়, জাস্ট ওয়েট করো সবাই। আচ্ছা, তোমরা যারা এখন বর্তমান পর্যন্ত আসছো, সবাই তো ছিল, তো তোমরা যারা আছো ক্লাসে ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা বলো তো আমাকে, বলো তো। ভাইয়া কি খুবই ফাস্ট পড়াচ্ছে, ভাই কি ফাস্ট পড়াচ্ছে, একটু জানাতো, জাস্ট আমরা একটু ক্লাসের ফাঁকে একটু বিরতি নিই। আচ্ছা, একজন কমেন্ট করছে তোমার কোথায় অসুবিধা হচ্ছে বলো, তুমি কোথায় বুঝো নাই, জাস্ট স্পেসিফিক ভাবে তুমি হচ্ছে সেই পার্টটুকু আমাদের এই পার্টটুকুর মধ্যে স্পেসিফিক ভাবে জানাই দাও, ঠিক আছে? আমরা ক্লাসে একদম সব শেষে চলে আসছি একদম। রাজকুমার, হ্যাঁ, রাজকুমার, আমরা ব্রিজে কথা বলতেছি, রাজকুমারের সাথে দেখা হয়ে গেল। আচ্ছা, একটু জানাও তো তোমার কোথায় কোন টপিকের অসুবিধা হচ্ছে। ওকে তাহলে, আচ্ছা, সে সারাদিন কি করতো, মাঠে মাঠে ম্যাচ ধরাতো, ম্যাচ মানে মহিষ আর কি, ঠিক আছে। সন্ধ্যাবেলা হলে বাড়ি ফিরে আসতো। একদিন বাড়ি ফেরার সময় ম্যাকনাফ তার লাঠি মাটি থেকে তুলতে গিয়ে দেখলো লাঠিটি উঠানো যাচ্ছে না। অবশ্যই রাখাল বালকদের দেখবা, গরু মহিষ ছাগল চড়ানোর জন্য তাদের হাতে কিন্তু একটা লাঠি ব্যবহার করা হয়। তো ম্যাগনেসিয়ার এই স্থানটাতে সে এমন একটা স্থানে ম্যাচগুলো চড়াচ্ছে, যে স্থানে সে সন্ধ্যাবেলা আসার সময় একটি, যেটা আমরা গল্পটা এখনো শেষ করতে পারিনি, লাঠিটাকে উঠানো পারতেছে না, ঠিক আছে। তার পরবর্তীতে পড়ার চেষ্টা করি আমরা। লাঠির মাথায় একটি পাথরের সাথে আটকে গেছে, সে লক্ষ্য করেছে, দেখলো লাঠির মাথা লোহার থেকে পাথরটি টেনে ধরেছে। অর্থাৎ বোঝাতে চাচ্ছে যে আমাদের লাঠি যেটা রয়েছে, অর্থাৎ লাঠি যেটা রয়েছে, এই লাঠির শুরুতে, অর্থাৎ লাঠিটির শীর্ষে একটা লোহা ছিল, ঠিক আছে, একটা লোহা ছিল, লোহাটিকে যে পাথর কি করতেছে, আকর্ষণ করতেছে। অর্থাৎ ম্যাগনেস দেখলো লোহা এই অচেনা পাথরটিকে আকর্ষণ করছে। ম্যাগনেসের নাম অনুসারেই এই পাথরটির নাম দেওয়া হচ্ছে ম্যাগনেট। অর্থাৎ পাথরটিকে দেওয়া হয়েছে কি বলতো, ম্যাগনেট, যে পাথরটা লোহাকে বা লোহার সমূহদেরকে বা লোহা জাতীয় পদার্থগুলোকে কি করে বলতো, আকর্ষণ করে। তাহলে এই অচেনা পাথরটির নাম আকর্ষণ করছে ম্যাগনেসের নাম অনুসারে এই পাথরটির নাম রাখা হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেটের বাংলা প্রচলিত সম্পর্ক হচ্ছে
তো বাংলা শব্দ হচ্ছে চুম্বক। আমরা একেও দেখতে পেলাম চুম্বক লোহাকে আকর্ষণ করে। আকর্ষণ এক প্রকার হচ্ছে বল, বল দিয়ে কাজ করা যায়। অতএব চুম্বকের কাজ করার সামর্থ্য রয়েছে। চুম্বকের কি বলতো, কাজ করার সামর্থ্য রয়েছে। তাহলে চুম্বকের ধর্ম, এই উদাহরণটা পড়ার চেষ্টা করবে, পড়ে ফেলবে এটা তোমরা, ঠিক আছে? আমরা চৌম্বক ও অচুম্বক পদার্থটা দেখার চেষ্টা করি। আমরা এখন পাঠ 10-এ চুম্বক কি, চুম্বক ও অচুম্বক পদার্থ। হ্যাঁ, চুম্বক ও অচুম্বক পদার্থ খেয়াল করো। চুম্বক কি, যে সকল পদার্থের আকর্ষণ করবে, তাই না? না, চুম্বক সকল পদার্থ কিন্তু কি করে না বলতো, আকর্ষণ করে না। এখন ধরো চুম্বক ম্যাক্সিমাম আমরা কি করি, আমরা কি জানি, লোহা জাতীয় বা এদেরকে কি করে, লোহা জাতীয় পদার্থগুলোকে আকর্ষণ করে। এখন তুমি মাটি, ধরে এটা হচ্ছে মাটি, এই মাটিকে আকর্ষণ করবে চুম্বক পদার্থ, প্লাস্টিক আকর্ষণ করবে, রাবারকে আকর্ষণ করবে। এই জন্য বলছে চুম্বক সকল পদার্থকে আকর্ষণ করে না। চুম্বক পদার্থ লোহা, নিকেল, কোবাল্ট ও অধিকাংশ ইস্পাতকে আকর্ষণ করে। এই লাইনটা তোমরা মার্ক করে রাখো। এই লাইনটা থেকে তোমাদের কিন্তু এমসিকিউ আসবে, বুঝতে পারছো ভাইয়া? এই পদার্থগুলোকে চুম্বক পদার্থ কি বলা হয়। আবার অনেক অনেক চুম্বক পদার্থ আকর্ষণ করে না, যেমন তামা, অ্যালুমিনিয়াম, পিতল, কাঠ, লৌহ, প্লাস্টিক ইত্যাদি হলো ও চুম্বক পদার্থ, ঠিক আছে? তাহলে তোমাদের যে চকটা আছে এটা পূরণ করে ফেলবা। চুম্বক পদার্থকে চুম্বকে রূপান্তর করা বৈদ্যুতিক কি কি ক্ষেত্রে দেখো, ঘর্ষণ পদ্ধতির মাধ্যমে কিন্তু চুম্বক রূপান্তর করা যাবে। তারপর বৈদ্যুতিক পদ্ধতির মাধ্যমে পৃথিবী চুম্বক ক্ষেত্র, খেয়াল করো পৃথিবীর, আমরা সবার শেষে আসছে এই যে পৃথিবী চুম্বক ক্ষেত্রে কেন চলে আসছি। একটি দণ্ড, বাকি যেগুলো আছে এই তোমরা পড়লেই পারবা। এই যে সেলফ স্টাডি দিয়ে রাখছি, সেলফ স্টাডি দিয়ে রাখছি। আমরা একদম লাস্ট মুভমেন্টে চলে আসছি। ওকে, তোমরা বুঝছো কিনা বলো তো, বলো। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র খেয়াল করো, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। একটি দণ্ড চৌম্বকে সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে স্থির অবস্থায় তার সব জায়গায় উত্তর এবং দক্ষিণ দিকে মুখ করে থাকবে। কি বোঝাচ্ছে, একটি দণ্ডকে চৌম্বকে, একটি দণ্ড চৌম্বককে খেয়াল করো, একটা দণ্ড চৌম্বক নর্থ এবং সাউথ। একটি দণ্ড চৌম্বককে সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে, এই সুতার সাহায্যে কি করলাম, ঝুলিয়ে দিলাম। ঝুলিয়ে দেওয়ার পর এই চুম্বকটা দিন শেষে গিয়ে কি হবে, উত্তর দক্ষিণ মেরু হয়ে স্থির থাকবে। তো পৃথিবীর চৌম্বক ক্ষেত্র জন্য এরকম আসলে হয়, ঠিক আছে? পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের জন্য এরকম একটা আসলে হয়। তুমি চুম্বকটাকে ঘুরিয়ে যে পাশে করো না কেন, এই চুম্বকটা ক্ষেত্র নর্থ এবং সাউথের মেরু হয়ে দিক কি করবে, অবস্থান করবে। পৃথিবীর সব জায়গাতে কিন্তু বল চুম্বকের প্রভাব বিদ্যমান। অর্থাৎ কি বোঝাচ্ছে, পৃথিবী আমি যেই জায়গায় জানি না কেন সব জায়গাতে কিন্তু চুম্বক কি থাকবে, অবস্থান থাকবে। ঝুলন্ত অবস্থায় দণ্ড চুম্বকের দুই মেরু পৃথিবীর দুই চুম্বককে আকর্ষণ করছে। অর্থাৎ এই প্রান্তটাকে আকর্ষণ করছে আমার কি, সাউথ, এই প্রান্তটাকে আকর্ষণ করছে কি, নর্থ প্রান্ত আকর্ষণ করছে। এখানে দণ্ড চুম্বকের উত্তর মেরু উত্তর দিকে নির্দেশ করছে, কিন্তু এই উত্তর মেরু সর্বদা দক্ষিণ মেরুকে আকর্ষণ করে। কি বলতেছে, এই উত্তর মেরু আবার দক্ষিণ মেরুকে সর্বদা কি করবে, আকর্ষণ করবে। ফলে ভূচুম্বকের উত্তর মেরু আসলে উত্তর দিকে হিসেবে কাজ করে, আর দক্ষিণ মেরু যে চুম্বকটা উত্তর মেরুর দিকে কাজ করবে। ওকে, আমরা একদম শেষে চলে আসছি। নতুন শব্দ, আধান চার্জ, স্থির বিদ্যুৎ, চল বিদ্যুৎ, পরিবাহী, অপরিবাহী, অর্ধ পরিবাহী, সরল বর্তনী, চুম্বক পদার্থ, চুম্বক এবং পৃথিবী ক্ষেত্র, রাইট? তো আমাদের এখানে কিন্তু ক্লাসের শেষ। তো তোমাদের যদি, যেহেতু আমার কাছে বইটা নাই, তারপর আমি বই থেকে তোমাদেরকে পড়িয়েছি। কেন পড়িয়েছি তোমরা তো শুরুতে এটা জেনে ফেলেছো। তো এইভাবে পড়ানোটা তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে। আজকে যারা যারা যুক্ত হয়েছে বা ক্লাসটা যারা যারা করবা, হ্যাঁ, তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবা, ঠিক আছে? আর তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মাঝেও কিন্তু ক্লাসটা কি করে দিতে পারো, তাদেরকে শেয়ার করে দিতে পারো, যাতে তার একটু উপকার হয়। কেমন? তো ধন্যবাদ তোমাদের সবাইকে। তো একটু দেখি ক্লাসে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব। তোমরা একটু ক্লাসে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করো।
তো আমরা এখানে এই ক্লাসে শেষ করব, ঠিক আছে? তোমরা যারা যুক্ত আছো আর কি, প্রায় আমরা 40 মিনিট ধরে ক্লাসটা করছি, অনেক কিছু বলছি। হ্যাঁ, আর ভাইয়ের পড়ানোর ক্ষেত্রে যদি কোনো যদি ভুল হয়ে থাকে, ঠিক আছে, ভুল হয়ে থাকে অবশ্যই আমি চেষ্টা করব মিস আন্ডারস্ট্যান্ডিং এটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। যদি পড়ানোর ক্ষেত্রে যদি কোনো একটা শব্দ, কোনো একটা ভাগ করে যদি আমি ভুল বলে থাকি, অবশ্যই সেটা কিন্তু ক্ষমা চাচ্ছি, ঠিক আছে? অবশ্যই তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে আরেকটি কোনো ক্লাসে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আর হ্যাঁ, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। ধন্যবাদ তোমাদের সবাইকে।